ষড়যন্ত্র বিএনপির দিক থেকে ষড়যন্ত্রের কথা বলাটা বিএনপির একটা এক্সপিরিয়েন্স আছে। যদি আমি মনে করি 2007-8-এর 1-11 গভর্নমেন্ট আর এই গভর্নমেন্ট মোটেই এক নয়। সেটা তো ছাত্রলীগ নিষেধের ব্যাপারে আমরা প্রশ্ন তুলেছি, মানে একটা ভীষণ রকম অসন্তোষ, এটা রাস্তায় নেমে গেছেন তারা। এটা তো সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর, আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। সেই জায়গা থেকে বলবো যে একটা ক্ষোভ, মানে অসন্তোষটা ক্ষোভে রূপান্তরিত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিংবা রাজনৈতিক দলের সাথে অন্যদের পার্থক্য কিছু বিষয় হচ্ছে, পার্থক্য কিছু বিষয় যে নাই আমি তা মনে করি না। যেমন ধরুন, পার্থক্য হচ্ছে যে সংবিধান একটা গণতান্ত্রিক সংবিধানে আমাদের পরিণত করতে হবে, সেটা এখন সংস্কার বলেন, নতুন করে লেখা বলেন, কিন্তু কিভাবে হবে, কে করবে, অথরিটিটা কার কাছে, এটা একটা পলিটিক্যাল বিতর্ক আমি মনে করি। এই পলিটিক্যাল বিতর্কটা সামনে হবে, এটা করতে হবে যে এটা কি আসলে একটা রাজনৈতিক মত আছে যে একটা নির্বাচিত পার্লামেন্ট কিংবা একটা গণপরিষদই কেবলমাত্র সংবিধানকে বড় আকারে বদলাতে পারে অথবা নতুন করে লিখতে পারে। আবার আরেকটা মত আছে যে না, আমরা একটা গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছি, কাজে আমরা একটা সংবিধান বাতিল করে দিয়ে সংবিধান আমরা প্রণয়ন করতে পারি। এই তর্কটার আমি এই মুহূর্তে পজিশন ঘোষণা করছি না, কিন্তু আমি বলছি যে এই তর্কটা আছে এবং এই তর্কের একটা মানে মীমাংসা নিশ্চয়ই রাজনৈতিকভাবে আমাদের করতে হবে এবং সেটার আমরা একটা পথ বলছি যে চেষ্টা করা উচিত কমন মিনিমাম কনসেনসাসের মধ্যে দিয়ে আমাদের পথটা বের করা। তারপরে অন্য পথ তো থাকেই সবসময়। তো যে জায়গাটাতে আমি মানে ফিরবো সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে পুনর্বাসন ইত্যাদি নিয়ে খুব বেশি আমি ফারাক দেখি না। আমি ফারাকটা দেখছি যে মানে প্রসেস নিয়ে আপনি নিষিদ্ধ করার যে নির্বাহী এবং ব্যুরোক্রেটিক প্রসেসটা আছে, সেটা তো ছাত্রলীগ নিষেধের ব্যাপারে আমরা প্রশ্ন তুলেছি। মানে আমি যেটা রাজনৈতিকভাবে প্রতিরোধ করব সেটাকে একটা আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যায় পরিণত করব কিনা, এই বিষয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আমি মনে করি পলিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে সবচেয়ে এফেক্টিভ এবং কার্যকর উপায়। এটাকে যদি আমি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করতে যাই তাহলে দ্রুতই যাদের বিরুদ্ধে এটা করাচ্ছে তারা নিজেদেরকে ভিকটিম হিসেবে হাজির করবে, তারপর দ্রুতই তারা এটার যে জায়গাতে হাজির হবে সেই ইতিহাসটা আমরা জানি। সো আমি ওটাতে আর যাচ্ছি না। এখন এই নিয়ে তর্ক আমরা চলতে পারে, সবাই সব বিষয়ে একমত হয়ে যাবে তা না। বাট আমি মনে করি যে মোটা দাগে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের মধ্যে পথ পদ্ধতি নিয়ে এখনও পার্থক্য আছে, কিন্তু লক্ষ্যর ক্ষেত্রে পার্থক্যটা তুলনামূলকভাবে কম। একটা রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান, সংস্কার এবং নির্বাচন, এগুলো এখন পর্যন্ত ক্ষেত্রে মতাদর্শের ভিন্নতা থাকলেও এখন ষড়যন্ত্র হচ্ছে কিনা, ষড়যন্ত্র বিএনপির দিক থেকে ষড়যন্ত্রের কথা বলাটা বিএনপির একটা এক্সপিরিয়েন্স আছে। যদি আমি মনে করি 2007-8-এর 1-11 গভর্নমেন্ট আর এই গভর্নমেন্ট মোটেই এক নয়, কোনোভাবে তুলনীয় নয়, কিন্তু বিএনপির জন্য একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে এটা তাদের যেহেতু একটা সেই সময় একভাবে রাজনীতির বাইরে তাদেরকে সরিয়ে দেওয়া অথবা তাদের কোনো কোনো নেতৃত্বকে সরিয়ে দেওয়া, এইটা তাদের প্রধান নেতৃত্বদেরকে সরিয়ে দেওয়ার একটা অ্যাটেম্পট তারা সেই সময় দেখেছে অথবা অনুভব করেছে। সেই জায়গাটাতে এটা তো তাদের এক্সপিরিয়েন্স, ফলে এটা তাদেরকে সবসময় তারা করবে এবং এই জায়গাতে যে প্রশ্ন তারা বিরাজনীতিকরণের প্রশ্ন তুলছেন সেই প্রশ্ন তাদের দিক থেকে তোলার নানান অভিজ্ঞতা তাদের আছে। আমি যে জায়গাটায় আমরা যেটা মনে করি যে বর্তমান সরকারের প্রধান সমস্যার জায়গা হচ্ছে যেটা আমি কয়েকদিন আগে একটা সমাবেশেও বলেছি যে জনগণের দিক থেকে একটা ক্ষোভ, অসন্তোষ তৈরি হচ্ছে এবং এটা ক্ষোভে রূপান্তরিত হচ্ছে। সেটা হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে যে জানমালের নিরাপত্তা এখনও সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি, নানাভাবে সেটা সমস্যা আছে, বিশেষভাবে দ্রব্যমূল্যে তারা নাকাল আছে। তারপরে এমন কি ধরেন আহতদের যে চিকিৎসা, তাদের ভবিষ্যৎ কি হবে, দায়িত্ব, শহীদ পরিবারের দায়িত্ব, এগুলোর ক্ষেত্রেও যে মানে একটা ভীষণ রকম অসন্তোষ, এটা রাস্তায় নেমে গেছেন তারা। এটা তো সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর, আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। সেই জায়গা থেকে বলবো যে একটা ক্ষোভ, মানে অসন্তোষটা ক্ষোভে রূপান্তরিত হচ্ছে। এই জায়গাতে আমি বলেছিলাম যে 3 মাস পেরিয়ে গেছে, মানুষ খুব বেশি দিন সময় দিবে না, এই অর্থে যে এইসব বিষয়ে মানুষ দ্রুত সমাধান চায়, যেটা চায় যে আরও এফেক্টিভ ভূমিকা নেওয়া, বিশেষত প্রশাসন পুনর্গঠন এবং তাকে কার্যকর করার ক্ষেত্রে। কিন্তু পলিটিক্যাল ট্রানজিশনের ক্ষেত্রে যে জায়গাটা আমি মনে করি সরকার এখনও প্রধানত ঠিক পথে আছে।
এবং তাদের সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, তারা রিপোর্ট দিবেন এবং 5ই জানুয়ারির মধ্যে অন্তত 6টা কমিশন রিপোর্ট দেওয়ার কথা, যেগুলো প্রধান গুরুত্বপূর্ণ কমিশন, মানে এই অর্থে যে ট্রানজিশনের ক্ষেত্রে ওগুলো বাকিগুলো গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলছি যে একটা আলোচনা শুরুর ক্ষেত্রে মূল কয়েকটা পয়েন্ট, যে সংবিধান, নির্বাচন, এইসব প্রশ্নে রিপোর্টগুলো এসে গেলেই রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনাটা শুরু হওয়া সম্ভব এবং তাতে রোড ম্যাপটাও তৈরি হবে। এখন সরকারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি বলেন যে মানে সরকারের ব্যাপারে কোনো প্রশ্ন কি আছে এই পলিটিক্যাল ট্রানজিশন নিয়ে, আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক উত্তরণের বিষয়টা এই সরকার তার স্টেক হোল্ডারদেরকে নিয়ে করতে হবে। মানে স্টেক হোল্ডারদের সাথে বিচ্ছিন্নভাবে সে করতে পারে না, কারণ সরকার তো আসলে নিজে কোনো পলিটিক্যাল পার্টি না, সরকার তো এখানে কারো প্রতিপক্ষ না। এই সরকার 20-24 জন উপদেষ্টা, তাহলে এই 24 জন উপদেষ্টার কাদের উপরে দাঁড়িয়ে আছেন? 24 জন উপদেষ্টা শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, এই অংশীজনদের উপর দাঁড়িয়েছে। এমনকি রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান শেষে মানে এই অভ্যুত্থানে শেষে অংশ নিয়েছে, তাদের মানে স্টেক হোল্ডার তো অনেক ধরনের আছে। আমি যে জিনিসটা বলছি যে স্টেক হোল্ডার, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি চাই যে স্টেক হোল্ডাররা নিয়ে এই সরকারটা মানে তাদের সাথে যেতে হবে, অর্থাৎ পলিটিক্যাল ট্রানজিশনে স্টেক হোল্ডার এবং সরকার একসাথে হাত ধরাধরি করে, অর্থাৎ আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত।